ওথ যে নিলেন আপনি, একটার বেশি দুইটা নেওয়া যাবে না, তাহলে আপনি সংবিধান ফলো করতেছেন। ওকে, আমি সংবিধানেই থাকবো। এইবার আসেন, আমরা তো সংবিধান মানতে রাজি। আপনি যদি সংবিধানের একটা সিম্পল জায়গায় আসি, যেহেতু সংবিধান মানবেন, 4 ক একটা কথা বলি, সিম্পল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহের সংরক্ষণ, অফিশিয়াল দেয়ালে এটা ঝুলবে প্রধান কর্মকর্তার পিছনে। হ্যাঁ, তাহলে সংবিধান কি মানা হচ্ছে? এই মোনাজাত নিয়ে বেশি সমালোচনা যেটা করছে, তাদের ঘরানাটা দেখবেন মোস্টলি তারা আওয়ামী লীগ পন্থী বা একটু বাম ঘেঁষা। 7 খতে বলা আছে, দেখেন 7 খতে বলা আছে সংবিধানের 142 অনুচ্ছেদে যাহা কিছু থাকুক না কেন, যাহা কিছু থাকুক, সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, 4 খ যেটা পড়লাম এটা প্রথম ভাগে আছে সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগে সকল অনুচ্ছেদ, নবম ক ভাগে বর্ণিত, আপনি এগুলো কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। যদি করেন তাহলে আপনি রাষ্ট্রদ্রোহিতে শামিল হবেন। 7 কতে বলা, 7 সংবিধানের কিছু কিছু অংশ অপরিবর্তনীয়, একদম লেখা হয়ে গেছে। এটা আমি সেজন্য বলছি, আপনাদের সংবিধান বলতেছেন, জোর করে করতে পারবেন, ইল্লিগালি করতে পারবেন। জামাতরে নিয়ে কিছু আতঙ্ক আছে, এটা আমার কাছে মনে হয়। কিরকম? এইটা দিয়ে আর এটার উপরে আবরণটা দেশে খুব সুন্দর, তারা নারী বিদ্বেষী। তো ইসলামী ব্যাংক তসরুপ হয়েছে, বিচার হয় কিনা, জনতা ব্যাংক তসরুপ হয়েছে, বিচার হয় কিনা, কিছুই হবে না। পার্লামেন্টের কাজ কিন্তু মেইনলি আইন, যদিও আমরা ব্যবসা বাণিজ্য করি, সেটা ভিন্ন কথা। বাংলাদেশে কথা না রাখার আর কথা পরিবর্তন করে রাজনীতি করা, এটা নতুন কিছু। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এইটার বয়স হলো 55 বছর। এই কথাটার বয়স 55 বছর। আগে ছিল, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আছে। দেশ স্বাধীন হওয়ার আগে কি শেষ কথা বলে? আগে যাবো না, ওইদিকে যাবো না। আমি আমার দেশ স্বাধীন 71 সালে হয়েছে, তারপরে থাকি। মানে শেষ কথা বলতে কিছু নাই। এবং এই শেষ কথার মানে হচ্ছে যখন আপনার যা প্রয়োজন, যা মনে করবেন তা বলতে পারেন। আর ক্ষমতায় যাওয়ার পর যেভাবে বলা যায়, ক্ষমতার বাইরে থেকে ওইভাবে বলা যায় না। যেমন বিগত 16 বছর বলতে পারে নাই, হ্যাঁ, এখন বলতেছে। আবার আজকে তারা ক্ষমতায় গেছে, আজকে এনসিপি বলতে পারবে না, অনেকেই বলতে পারবে না। তবে কিছু প্রধানমন্ত্রী তো কথা দিয়েছেন যে সবাই কথা বলতে পারবে। হ্যাঁ, সেটা নাগরিক অধিকার রক্ষা করবেন, সেটা তো ঠিকই আছে। আপনি বলার সময় এই যে ডিপ্লোম্যাটিক ভাষা হলো হায়ের মধ্যে না, যে আমরা একটা ভালো ইলেকশন দেখতে চাই, আমরা ইনক্লুসিভ নির্বাচন দেখতে চাই। কোন ডিপ্লোম্যাট না কইছে? কথার কথা বলছি। আসলে কোনটা চায় সেইটা জানে যারা নির্বাচন করে ক্ষমতা আসবে তারা, আর যারা কথা বলে সে কারণে। তবে কতগুলো জিনিসের সাথে আমার দ্বিমত আছে, দ্বিমত না, আমি একমত হইতেছি তার সাথে। যেমন ধরেন আপনি ধর্মীয় বিষয়ে যে রাজনীতি, কারণ আপনি ধর্মীয় রাজনীতি এই দেশের লোক, মানে তারা যেভাবে উপস্থাপন করতেছে সেভাবে চায় না। তারপর এগুলো ক্লিয়ার করা দরকার। একবার শরিয়া আইন করবেন নাকি প্রচলিত আইনে চালাবেন দেশ, এগুলা কতগুলা ব্যাপার আছে। তারপরে নারী নিয়ে কথা আছে তাদের ব্যাপারে, এগুলা তারা যদিও পরিষ্কার বলছে আমাদের আমির আমরা বানাবো না, এটা মেনে যদি কেউ আসতে পারে আসুক, না আসলে সেটা আমি ভালোভাবেই দেখি। তারা ওপেনলি বলে, তারা ওপেনলি বলে, বাকি কথা বলে না কেন। এবং জামাত যারা করে তারা এগুলা মেনেই করে। আর আরেকটা জিনিস জামাতের যে জায়গাটা আসা দরকার, সেটা হলো জামাতরে নিয়ে কিছু আতঙ্ক আছে, এটা আমার কাছে মনে হয়। কিরকম? সেই আতঙ্কটা বলে না, আমি বলছি নির্বাচনের আগেও বলছি। সেটা হলো জামাত আসলে ঘুষ বন্ধ হয়ে যাবে, জামাত আসলে টাকা পাচার হবে না, জামাত আসলে দুর্নীতি বন্ধ হবে। জামাত তো ক্ষমতায় যায় নাই, কথাগুলো আছে। ফলে এটার সাথে যারা সম্পৃক্ত এবং এই বিষয়গুলোকে যারা খুব বেশি ভালোবাসে, তারা তাদেরকে চায় না। এবং এটাকে এইটা দিয়ে আর এটার উপরে আবরণটা দেশে খুব সুন্দর, তারা নারী বিদ্বেষী। অথচ তারা নারী বিদ্বেষী, ঠিক আছে বলতেছে সবাই, কিন্তু আমি তার ক্ষমতা এখনো দেখি নাই, 1 নম্বর। 2 নম্বর, আমরা প্রগতিশীল সবাই 53 বছর ধরে দেশ চালাচ্ছি, 54 বছর ধরে। এই পর্যন্ত কিন্তু কোনো নারী আইজিপি পাই নাই, নারী সেনাপতি পাই নাই, নারী চিফ জাস্টিস পাই নাই। কথার কথা বলছি। আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের সেঞ্চুরি যখন হয়েছিল, তখন জামাত ক্ষমতায় ছিল না, প্রগতিশীল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল।
আমি এটা তার ডিফেন্স দিচ্ছি না, আমি বলছি লজিক্যালি। বাট জামাতের যে আইডিওলজি, তার থেকে তাদের কিছু জিনিস চেঞ্জ করতে হবে, কারণ মানুষ এগুলো চায় না। যেমন ধরা যাক দুর্নীতিরে ভয় পায় বা ঘুষে ভয় পায়, তাদের আশ্বস্ত করতে হবে আমরা অতীত নিয়ে ঘাটবো না, আমরা আসার পর যদি দুর্নীতি করে আমরা সেটা দেখব। আপনি কিন্তু পুরনো কিছু দুর্নীতির বিচার হওয়া উচিত না, যে ব্যাংক ট্যাঙ্ক লুট করে ওগুলো হয় না। লোকজন পালিয়ে আমি গেছে। একটা কথা বলি, এগুলো আপনি রাজনৈতিক স্ট্যান্ড নিতে বসে বসে দেখেন না কি বিচার হয়, আপনি দেখেন না। আমার গল্প শুনে আমার কাছে না গল্প ভালো লাগে না। আপনি বলবেন যে আমরা অতীতে সেটাই তো লোকে ভাবে যে জামাত ইসলাম আসলে হবে। না না, কিন্তু ওই যারা আমরা যে টাইম টু টাইম আসছি দেখেন না কি হয়। আপনি দেখেন তো ইসলামী ব্যাংক তসরুপ হয়েছে বিচার হয় কিনা, জনতা ব্যাংক তসরুপ হয়েছে বিচার হয় কিনা, কিছুই হবে না। ওই জন্য আমি বলতেছি এই রাজনীতিতে ওই যে শেষ কথা বলতে কিছু নাই। আর এরা মনে করে, জামাত মনে করে যে আমাদের এই জায়গাটায় থাকতে হবে, এই ধর্ম নিয়ে থাকতে হবে। বাট ধর্মীয় রাজনীতিটা এখানে চলবে না। আরেকটা কথা বারবার আসে যে ৭১-এর যে অপকর্ম, সেটার জন্য তাদের ক্ষমা চাইতে হবে। এটা তাদের ক্লিয়ার করা উচিত। কারণ ক্লিয়ার করা উচিত এই, নাম্বার 1, তুমি অপরাধ করছো কিনা, ক্ষমা চাইছো কিনা। নাম্বার 2, আমরা কিন্তু এই আমাদের লাইফ টাইমেই দেখছি যুদ্ধ অপরাধীদের বিচারও হয়েছে। তো যুদ্ধ অপরাধীদের বিচার যদি হয়ে থাকে, তাইলে সেটা ইনকমপ্লিট ছিল না কমপ্লিট ছিল, এই প্রশ্নগুলো আসে। সুতরাং বিচার হয়ে থাকলে আর কথা আসে কেন? আর তোমরা যদি মনে করো ক্ষমা চাইয়া রাজনীতি সুস্থ করবা চাওয়া উচিত, তাই আমি মনে করি তাতে তোমার লাভ হয়। তুমি যদি রাজনীতিটার ভিতরে সম্পৃক্ত হইতে পারো সর্বস্তরে, তাহলে সেগুলো তাদের করা উচিত, কিংবা তাদের ভালো করে রিভিউ করা উচিত, চিন্তা করা উচিত। সাখাওয়াত হোসেন সায়ন্ত, আমরা অন্য একটি প্রশ্নে যাই। সেটি হচ্ছে যে একটি সমালোচনা শুরু হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী শহীদ মিনারে গিয়েছিলেন এবং তিনি মোনাজাত করেছেন। এটা নিয়ে কিছু লোক ফেসবুকে কথাবার্তা বলা শুরু করেছে যে কেন তিনি করলেন, এতে করে তিনি একটি ধর্মের দিকে চলে গেলেন। কেউ বলছে যে এটা হয় না, এটা একটা সেকুলার এরিয়া, এরকম নানান কিছু। কিন্তু আবার এটাও আছে যে এরকম মোনাজাত আগে হয়েছে, এবং মোনাজাত তো যে কেউ যে কোনোখানে করতে পারে, মোনাজাত করতে তো কোনো বাধা নাই কোথাও, এবং তাতে করে কোনো কিছুর ক্ষতি হয় না। আপনি একটু ব্যাখ্যা করবেন কেন এই হঠাৎ এই আক্রমণের শুরু হলো? বিএনপি তাদের তরফ থেকে তাদের পলিটিক্যাল আইডিওলজির পজিশনটাকে সবসময় বলে যে তাদের অবস্থান হচ্ছে ডানের বামে, বামের ডানে, অর্থাৎ মধ্যপন্থার রাজনীতি তারা উপস্থাপন করে। তারা কোনো দিকে এক্সট্রিমিজমের দিকে যেতে চায় না, এটা তাদের পলিসিতে নাই। এই দলটা একই সঙ্গে ওয়াজ মাহফিল, সিরাত সম্মেলন এইসবে অংশগ্রহণ করে, ধর্মকর্ম করে, কনসার্টেও যায়, একই সঙ্গে আবার পহেলা বৈশাখের কালচারে নিজেরা সম্পৃক্ত হয়, নিজেরা করে, কনসার্টে যায়, নাচ গান করে। কোনো কিছুতে তাদের মানে এক্সট্রিমলি এইটা করা যাবে না। বা বিএনপি কিন্তু এটা করা যাবে না, এইরকম পর্যায়ে না থেকে মধ্যপন্থা অবলম্বন করে দুই দিকের গ্রহণযোগ্য অংশটুকু তারা গ্রহণ করে। এখন বিএনপি মনে করে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো নাজায়েজ, এটা দলগতভাবে বিএনপি মনে করে না, সেই হিসেবে সবসময় ফুল দিয়ে আসছে। পাশাপাশি তারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটা মডারেট মুসলিম সেন্টিমেন্ট ধারণ করে। সেই বিবেচনায় ওই ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পজিশনটাকে অক্ষুণ্ণ রেখে যদি তারা যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করতে চান, সেটাই দলের নিজস্ব পজিশন, বা কোনো প্রধানমন্ত্রী নিজে তার ব্যক্তিগত পজিশন, সরকারের পজিশন, যে কোনো কিছু হতে পারে। এবং এটা যারা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন, যারাই প্রোটোকলটা তৈরি করবেন যে কি করতে চান, তারা যেভাবে চান সেভাবে হবে। আজকে যারা এই মোনাজাত নিয়ে বেশি সমালোচনা যেটা করছে, তাদের ঘরানাটা দেখবেন মোস্টলি তারা আওয়ামী লীগ পন্থী বা একটু বাম ঘেঁষা বামপন্থী, এই ঘরানাটা। এই ঘরানাটা আবার সবাই আবার শেখ মুজিবুর রহমানকে আবার উন করে, বেশিরভাগই তাদের সবাই না বেশিরভাগই করে। আমি স্ট্যাটাস যা দেখেছি এদের অতীত দেখে 1953 সনে 52 সনে 21 ফেব্রুয়ারি তো আমাদের শহীদ হলো, 53 সনে শেখ মুজিবুর রহমান তখন দ্বিতীয় সারির নেতা বলে ওই সময়কার একটা মোনাজাতের ছবি এখন সামনে আসছে আমাদের। এর আগে আমি দেখিনি, এই উপলক্ষে অন্তত ইতিহাস জানা হলো। সেখানে শেখ মুজিবুর রহমান দ্বিতীয় সারিতে দাঁড়িয়ে মোনাজাত ধরেছেন।
আবার সেই শেখ মুজিবুর রহমান 1972 সালে এসে তখন বাংলাদেশের প্রথম সারির নেতা, উনি আবার প্রথম সারিতে দাঁড়িয়েও আবার মোনাজাত ধরেছেন। তাহলে যারা আজকে এই গালমন্দটা করেন তারা কি তাদের ওই নেতাকে, যারা শেখ মুজিবুর রহমানকে ধারণ করেন, তাকেও নিন্দা করেছেন কোনোদিন বা করবেন এখন? সুতরাং এটা তার অবস্থান। তার সময় মনে হয়েছে যে ইসলামী মূল্যবোধ অনুসারে আমি ফুলও দেব, তাদের প্রতি শ্রদ্ধাও জানাবো, মিনার বানাবো, আবার আমি দোয়াও করব। ঠিক একইভাবে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে তিনি যদি এটা মনে করেন, এটা তার অবস্থান। এতে কেউ পছন্দ করতে পারে, অপছন্দ করতে পারে। শেখ মুজিবুর রহমানের ওইটাও তৎকালীন বা আমরা সবাই যে পছন্দ করেছে তা তো না, কিন্তু এতে কোনো জাত চলে গেল, ওইটা কবরস্থান হয়ে গেল, সেই রকম বলে যে প্রচারণাটা চলছে, এটাও তো ঠিক, ওটা কবরস্থান হয় নাই, কিন্তু বড় বড় মানুষদের শেষ শ্রদ্ধা জানানোর স্থান হিসেবে সেখানেই তো আবার লাশ নিয়ে যাওয়ার একটা প্রতিদ্বন্দ্বিতা হয়। হ্যাঁ, সেটাও হয়। তবে আমি আসলে এই যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো আর মোনাজাতের মধ্যে কোনো সাংঘর্ষিক অবস্থান দেখি না। এবার অন্য একটি প্রসঙ্গে আমরা দেখলাম যে বিএনপি শপথ নেয় নাই, দুটি শপথ ছিল, একটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ, আরেকটি হচ্ছে জাতীয় সংসদ। তারা জাতীয় সংসদের শপথ নিয়েছেন সবাই, কিন্তু সংবিধান সংস্কার পরিষদে নেন নাই। সঙ্গে একজন স্বতন্ত্র রবিন ফারহানাও নেন নাই। এবং বিএনপি এটা ব্যাখ্যা করেছে এখানে কি সাংবিধানিক জটিলতা আছে, সেটা নিরসন করার পরে তারা চিন্তা করবেন শপথ কিভাবে হবে, অথবা যদি দরকার না থাকে তাহলে তারা তখন চিন্তা করবেন। আপনি একটু বলতে পারেন কি যে এটা কেন? কারণ তানিয়া আমির বলেছেন আবার যে শপথ নিলেও সেটা ভ্যালিড হবে না, দুইটি শপথ নেওয়া যায় না। এবং তিনি আবার টাইনি ব্যাখ্যা দিয়েছেন কেন দুইটা শপথ নেওয়া যায় না, এবং তিনি বলেছেন যে দুইটি শপথ নেওয়ার ফলে জামাতে ইসলাম এবং অন্য যারা দুইটি শপথ নিয়েছেন তাদের সংসদ সদস্য পদ খারিজ হয়ে গিয়েছে, তাদেরকে হয় আবার শপথ নিতে হবে, অথবা তারা আসলে একটার মানে শেষ শপথটাই কাউন্ট হবে, এরকম বলেছেন। এখানে বিএনপির পক্ষ থেকে বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তিনি প্রথম বিষয়টা সংবাদ মাধ্যমের কাছে ক্লিয়ার করেন যে তারা যে নির্বাচনটা করেছেন, জনগণ যে তাদের ভোট দিয়েছে, তাদেরকে ভোট দিয়েছে এমপি হিসেবে, এমপি প্রার্থী হিসেবে, তাদেরকে নির্বাচিত করেছে মেম্বার অফ পার্লামেন্ট। সুতরাং জনগণ তাদেরকে যেটা হিসেবে নির্বাচিত করেছে তারা ওইটা শপথ নিবে, ওইটা শপথ নিয়ে তারা সংসদে যাবে। সংসদে যাওয়ার পরে গণভোটের পরে এটার ভিত্তিতে যে আপনার যেটা সংস্কার পরিষদ যেটা গঠন করা হবে, এটা সংসদে অনুমোদন করবে, আলোচনা হবে, এটা অনুমোদন হবে, তারপরে সংসদ অনুমোদন দেওয়ার পরে এরপরে তারা শপথ পড়বেন প্রয়োজনে। তারা বলে দেন নাই যে আমরা শপথ পড়ব না, বলছে এইটা এখন সাংবিধানিক ভিত্তি পেতে হবে আগে, সাংবিধানিক ভিত্তি পাওয়ার আগে গণভোট হলেই সাংবিধানিক ভিত্তি হয় না। কিংবা ওই গণভোটেও বলে দেয় নাই যে এরা ইয়ে করবে, দুইটা শপথ পড়বে। জনগণ দুই শপথের রায়ও কিন্তু দেয় নাই, গণভোটের মধ্যে শপথের কথাটা উল্লেখ নাই। সুতরাং তারা খুব লজিক্যালি আইনসম্মতভাবে এটা বলেছে, কিন্তু এটাকে নাকচ করে দেয় নাই যে আমরা শপথ পড়ব না। বলছে আমরা সংসদে যাই, সংসদে এটা আলোচনা হবে, এটার আইনি ভিত্তি হবে, তারপরে আমরা শপথ প্রয়োজনে পড়ব। এখন জামায়াত ইসলাম এবং এনসিপি তখন তারা একটা ডিক্লারেশন দিয়ে দিল সকালবেলা যে বিএনপি যদি সংস্কার পরিষদের শপথ না নেয় তাহলে আমরা দুইটার একটাও নিব না। এইটা একটা প্রতিবাদ ছিল। তারপর হয়তো তারা বুঝতে পারছে যে দুইটার একটা না নিয়েও আইনগতভাবে বিএনপি যে স্ট্যান্ডটা নিয়েছে এবং তারা মেজরিটি সিট পাওয়ার দল, তাদের সঙ্গে আইনগতভাবে ফাইট দিয়েও পারবে না। আসলে এটা যেহেতু গণভোটের মধ্যে নাই শপথ নেওয়ার প্রসঙ্গটা, ফলে আইনি ইয়েতে এটা নিয়ে রাজনীতি করা যাবে, কিন্তু আইনি ব্যাখ্যায় গিয়ে বিএনপির সঙ্গে এটা ফাইট দিয়ে তারা কুলাতে পারবে না। মাঝখান থেকে তারা সংসদ সদস্য হিসেবে শপথ না নিলে ওইটো কোন পর্যায়ে কোন দিকে কি যায়, শেষ পর্যন্ত তারা আবার ওই তাদের আগের ঘোষণা খেলাপ করে নতুন করে তারা শপথ নিতে গেল এবং দুইটারই শপথ পড়লো। এখন দুইটার শপথ পড়ায় আবার তানিয়া আমির যে ব্যাখ্যাটা দিয়েছেন এটা তার ব্যাখ্যা। এখন আমরা এটা নিয়ে যথেষ্ট পরিমাণে যে আইনজীবীদের মধ্যে যে ব্যাখ্যা বিশ্লেষণ বিতর্কটা হওয়া উচিত ছিল সেটা আবার আমরা দেখছি না। ওইদিকে ব্যারিস্টার তানিয়া আমির বলেছেন, তিনি একটা রোকেয়া প্রাচীর সঙ্গে একটা ইন্টারভিউতে বলেছেন এবং এটা ইউটিউবে আসছে, এটা নিয়ে কিছু ইউটিউবার বা বিভিন্ন যারা আলোচনা করেন তারা কথা বলেছেন। বাংলাদেশে থাকা কোনো আইনজীবী এটা নিয়ে বিশদ কোনো ব্যাখ্যা দেননি। স্বাধীন মালিক অবশ্য বলেছেন যে গণভোটের দরকারই ছিল না, দরকার ছিল না, এটা তো বিএনপিও বলেছে। বিএনপি তো গণভোট বলছিল এটা অপ্রয়োজনীয়।
অনেকেই বলেছে অপ্রয়োজনীয়, এটা দরকারই ছিল না। আর যদি হতোই তাহলে উনি সব বলেছেন দল যা করা একমত দরকার এটা হয়েছে সংসদই সংসদই পারে, আর করতে পারে। কিছু কিছু জিনিস সংসদ এখন পারে না। একটা হচ্ছে গিয়ে এটা প্রয়োজন ছিল না, আর একটা হচ্ছে গিয়ে তারা একটা শপথ নেওয়াতে আর একটা শপথ খারিজ হয়ে যায়, ফলে সংসদ সদস্য পদ থাকে না, শূন্য হয়ে যায়। এই দুইটা তো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। ফলে স্বাধীন মালিকও কিন্তু তানিয়া মীর যে ব্যাখ্যা দিয়েছেন সে প্রসঙ্গে কোনো ক্লিয়ার অবস্থান নেননি। বাংলাদেশে অন্যান্য কোনো আইনজীবীর কাছ থেকে আমরা শুনছি না, কিন্তু যেহেতু তানিয়া মীর বলেছেন এটাকে একেবারে নালান ভয়েড করে দেওয়া উচিত হবে না, এটা নিয়ে আমরা আইনজীবীদের, সংবিধান বিশেষজ্ঞ এবং আইনজীবী যারা অভিজ্ঞ, শুধু রাজনৈতিক বক্তব্য না, আমরা আইনি ব্যাখ্যাটা প্রত্যাশা করছি যে তানিয়া মীর যেটা বলেছেন তার এটা কতখানি কতটুকু ঠিক ভ্যালিড, ভাবে ঠিক। কতখানি ঠিক বঠিক। আমিও শুনেছি, আমি তখন ওনার কথা শুনে আমি যদি জামায়াতকে ঘায়েল করতে চাই আমি এটাকে ব্যবহার করতে পারি যে ওনাদের সংসদ সদস্যপদ নাই এবং ওনারা তো এখন কোন অধিকার বলে তাহলে সংসদে যাবেন। কিন্তু ওই একজনের একটা ব্যাখ্যা শুনেই তো আমি, যেহেতু সংবিধান বিশেষজ্ঞ না, আমি আইনজীবী না, আমি ওই কনক্লুশনে আসতে পারি তো না। আমরা একটা আইনজীবীর কিন্তু এটা কাছে নিয়ে যাই। আমরা বিতর্ক চাই। জনাব আবু হেনা রাজ্জাকি, আপনি কি বলবেন এই পুরো ব্যাপারটিতে? অর্থাৎ এই যে গণ পরিষদ বা এই যে সংবিধান সংস্কার পরিষদ এটা যে তৈরি হচ্ছে, তারা আবার কিভাবে ফাংশন করবে? আবার বিএনপি যে যুক্তিটি দিয়েছে যে এটা আগে সংসদ থেকে বৈধতা নেওয়ার পরে এটা আসলে তৈরি করা যাবে, সংসদের বৈধতা না পাওয়া পর্যন্ত তো এটা আসলে এক্সিস্ট করে না। গণভোট বলেছে এটা তৈরি করতে, কিন্তু আচ্ছা, এই পুরো বিষয়টাকে তো বৈধতা দিতে হবে। গণভোট তো সবাই মেনে নিছি আমরা। সবাই মানে নেই, অনেকে না ভোট দিয়েছে। না না, যারা দিছে তো দিছে, হ্যাঁ। কিন্তু যারা আজকে ক্ষমতায় গেছে তাদের চেয়ারম্যান সাহেব তো বলছেন যে ধানের শীষে যেভাবে আপনারা ভোট দিবেন একইভাবে গণভোটে হাতে আপনারা ভোট দিবেন, হ্যাঁ বলেছেন। এবং সে কারণেই জয়যুক্ত হয়েছে বলে আমি মনে করি। না হলে কি না জয়যুক্ত হতো? আমি তার ওখানে যাচ্ছি না, তো উনি তো যেহেতু ওনারা মেজরিটি ভোট পাইছেন সুতরাং ওনার কথায় সবাই ভোট দিছে। আপনি যখন এই গণভোট মেনে নিছেন আপনি এখান থেকে সরতে পারবেন, এটাও আইন, এটাও আইন। আপনি যখন মেনে নিবেন আর সরতে পারবেন না, এটাও আইন। এবং আপনি সেটা নির্বাচনের যে দুইটা ওত নিতে হবে সেটা কিন্তু বলা হয়েছে কোথায়? প্রেসিডেন্টের যে অর্ডারটা সেটার ভিতরে হ্যাঁ, ওই আদেশের মধ্যে আছে। আদেশের মধ্যে বলা আছে দুইটা ওত নিতে হবে। ওই আইনটা স্টিল ইট ইজ ভ্যালিড। কিন্তু প্রেসিডেন্টের আদেশ যদি বৈধ না হয়, মানে বৈধতা না পায়, আমি তর্কের খাতিরে বলছি, আপনি বাদ হইতে হবে, তো বাদ হইতে হবে না যতক্ষণ পর্যন্ত আমি তর্কের খাতিরে বলছি, যতক্ষণ পর্যন্ত বাদ না হয় ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা মেনে নিতে হবে। বাদ দিবে কে? সংসদ। আচ্ছা, সংসদে যে আপনি যাবেন, আপনি কিভাবে গিয়ে বাদ দিবেন? যাবেন তো বটেই, যেহেতু আপনি পাশ করছেন, গিয়ে বাদ দিবেন কিভাবে? আমি সহজে আসি। বাদ দিবেন কিভাবে? 2/3 মেজরিটি নিয়ে। এই বইটার ভিতরে 142 অনুচ্ছেদে তাই বলা আছে। বলা আছে 2/3 একমত হলে পরে 2/3 একমত হলে আপনি বাদ সংবিধানে দিবেন। সংস্কার করতে পারবে বা সংশোধন করতে পারবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই 142 যদি মোতাবেক আপনি করতে যাবেন, কিন্তু এই 142টাকে আপনি কাজে লাগাবেন কি হিসাবে? তার আগে ফাঁকে একটু ওতটা বলে নিই। ওত যে নিলেন আপনি, একটার বেশি দুইটা নেওয়া যাবে না। তাহলে আপনি সংবিধান ফলো করতেছেন, ওকে, আমি সংবিধানই থাকবো, সংবিধান ফলো করতেছেন, তাহলে 142 মোতাবেক আপনার আইসে সংসদে ইয়ে করবেন। এইবার আসেন, আমরা তো সংবিধান মানতে রাজি। আপনি যদি সংবিধানের একটা সিম্পল জায়গায় আসি, যেহেতু সংবিধান মানবেন, 4 ক একটা কথা বলি, সিম্পল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহের সংরক্ষণ, অফিশিয়াল দেয়ালে এটা ঝুলবে প্রধান কর্মকর্তার পিছনে। হ্যাঁ, তাহলে সংবিধান কি মানা হচ্ছে? আমরা তো দেখতে চাই। আপনি যদি সংবিধানেই থাকেন, সংবিধানের দোহাই কিন্তু শেখ হাসিনাও দিয়ে গেছে। কিন্তু এটা যখন বঙ্গভবন থেকে অপসারণ করা হলো, এই সংবিধানের আমার যে দরকার নাই। রাষ্ট্রপতি তিনিও তো কোনো আপত্তি করেন না। দরকার নাই আমার, তিনিও আপত্তি। আমি কিন্তু এখন আমি নির্বাচিত সরকারের কথা, যারা সংবিধানের ভিতরে থাকতেছেন সেই জন্য বলছি। 2 নম্বর আসেন, 142 মানে 2/3 দিয়ে আপনি সব বাদ করবেন, সেটা এটা কিন্তু প্রথম ভাগের কথা, 4 কতে। 7 খতে বলা আছে, দেখেন 7 খতে বলা আছে
সংবিধানের 142 অনুচ্ছেদে যাহা কিছু থাকুক না কেন, যাহা কিছু থাকুক, সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, 4 খ যেটা পড়লাম এটা প্রথম ভাগে আছে। প্রথম ভাগে আছে সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগে সকল অনুচ্ছেদ, নবম ক ভাগে বর্ণিত, আপনি এগুলো কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। যদি করেন তাহলে আপনি রাষ্ট্রদ্রোহিতে শামিল হবেন, 7 কতে বলা, 7 মানে সংবিধানের কিছু কিছু অংশ অপরিবর্তনীয়, এটা একদম একবার লেখা হয়ে গেছে, এটা বদলানো আমি যাবে না। সেজন্য বলছি আপনাদের সংবিধান বলতেছেন, জোর করে করতে পারবেন, ইল্লিগালি করতে পারবেন, এই সংবিধান মেনে করতে পারবেন না। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই সংবিধানটাকে মেনে আপনি করতে পারবেন না। পার্লামেন্টে ঢুকলাম, চালাইলাম, চললাম, সেটা ভিন্ন কথা। বাট যেহেতু আপনারা সবসময় সংবিধানের কথা বলতেছেন, সে কারণে আমি বলতেছি, সেজন্য এখনও রাস্তা আছে। এই যে তানিয়ামির রেফারেন্স দিল, বলছেন ভালো কথা, ওনার ব্যাখ্যা উনি দিতে পারেন, কিন্তু কোথায় লেখা আছে যে দ্বিতীয় আরেকটা শপথ নিলে প্রথমটা বাদ? এটাও তো এখানে লেখা থাকতে হবে। আপনি যখন সংবিধানের দোহাই দেন তাহলে তো লেখা থাকতে হবে। কিন্তু যে শপথের কথা সংবিধানে নাই, সেটা নিতে পারবেন কিভাবে? তাহলে তো কোথায়? অগ্রাহ্য করতে হবে। ওই যে আইনটা আছে, প্রেসিডেন্টের আদেশ, আপনি সেখানে নেবেন। সেই প্রেসিডেন্টের আদেশে তো এই সংবিধানের যে আপনি ধারা বললেন তার বিপরীতে যায়। হ্যাঁ, সব দিকে আছে। কারণ ওইখানে তো উনি যেসব পরিবর্তনের কথা বলেছেন সেগুলি তো উনি করতে পারেন না। পারেন না, কিন্তু সেটা তো আপনি বাতিল করতে হবে। বাতিল করতে গেলে তো সংসদে যাবেন, বাতিল করতে হবে। তো বাতিল না করার পর্যন্ত তো আইন প্লাস আইনের সিম্পল, আপনি গণভোট মেনে নিছেন, আপনি জনগণের প্রতিশ্রুতি দিচ্ছেন। মানে এখানে একটি না, মহা জটিলতা, সব মারাত্মক জটিলতা। আমি বললাম তো, আমি যাক না পার্লামেন্টে, আমি বললাম হ্যাঁ আইনিভাবে আপনি পারবেন না, আপনি বেআইনিভাবে পারবেন। গেলাম, চালাইলাম, চললাম, ওকে, সিদ্ধান্ত হয়ে গেল, সেটা ভিন্ন কথা। আমি আইনের প্রসঙ্গে বলছি, বঙ্গবন্ধুর ছবি ঝুলতে হবে, এর মানে এই না আমার বঙ্গবন্ধুর প্রতি আমি প্রেম দেখাচ্ছি, আমি সংবিধান দেখাচ্ছি। আমার প্রেম তো আমার আলাদা, কিন্তু আমি সংবিধান দেখাচ্ছি। আমরা তো এই যতক্ষণের মধ্যে এইটা বাতিল না হবে ততক্ষণ মধ্যে এই ছবি ঝুলতে হবে। কিন্তু বাতিল তো আপনি করতে পারছেন না, পারছি না, কারণ যাহাই থাকুক না কেন 142। ইয়েস, আপনার কঠিন জটিলতা। আমরা এখন যে আমরা না দেখি ছবিটা, তাহলে তো আমরা ভায়োলেশন অফ কনস্টিটিউশন হচ্ছে। তা আপনি যদি আইন ভেঙে, আইন না মেনে আপনি পার্লামেন্টে যাবেন, আইন না মেনে আপনি চালান শুরু করবেন, তাহলে ঘটনা কি ঘটবে, তার পরিণতি কি হতে পারে? আপনি এখানে কি আপনি আইন বানাবেন? আপনি তো কি আইন বানাবেন? পার্লামেন্টের কাজ কিন্তু মেইনলি আইন। যদিও আমরা ব্যবসা বাণিজ্য করি, সেটা ভিন্ন কথা, হ্যাঁ, ওটা ভিন্ন কথা। 53 বছর যাবৎ সমস্ত এমপিরা বাংলাদেশের এই এমপির দায়িত্ব লঙ্ঘন করে, সংবিধান লঙ্ঘন করে আসতেছে। কিভাবে? ওই যে তারা আইন প্রণয়নের বাইরে যায়, ওই যে ব্যাখ্যা দেয়, এটা করা যাবে না, তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তারা তো এটা না 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 না, এটা ট্রেডিশন আপনি বানায় নিছেন। আপনি ইউ আর নট পেইং অনার টু ল, আপনি তো বানাবেন আইন। আপনি দেখেন তো, এলাকায় যখন নির্বাচনটা হয়েছে তখন প্রার্থীরা গিয়ে কি জিজ্ঞেস করছে, সাংবাদিকরাও, যে আপনি এলাকার কি কি উন্নয়ন করবেন। হ্যাঁ, কিন্তু একবারও জিজ্ঞেস করে নাই আপনি কোন কোন আইনের ঘাটতি দেখেন, কোন বিষয়ে একটা আইন বানানো দরকার, এটা বলে না ওনারা। এটা বাণিজ্য, সোজা হিসাবে হলো বাণিজ্য। আমি তো আজকে বললাম যে বঙ্গবন্ধুর ছবি সব জায়গায় ঝুলতে হবে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন। আমরা আবার ফিরে আসবো আপনার কাছে। আবু হেনা রাজ্জাকি বললেন যে এইখানে একটি অলঙ্ঘনীয় জায়গা রয়েছে, বলে দেওয়া হয়েছে যে 142-এ যাই থাকুক না কেন কিছু কিছু জায়গা কোনোভাবেই পরিবর্তন করা যাবে না, এবং এইসব ক্ষেত্রে পরিবর্তনের চেষ্টা করা হলে আবার 7-এর 1 এবং 2 ধারা, তাই না, সেইখানে বলা আছে যে রাষ্ট্রদ্রোহিতা এবং এক ধরনের চূড়ান্ত শাস্তি রয়েছে। আপনি কি বলবেন সায়ন্ত, এই জটিলতা আসলে কি করে নিরসন করা যেতে পারে? আপনি আইনের লোক না। ওকে, একজন আইনজীবীর ব্যাখ্যার বিপরীতে একজন নাগরিকের না, আমি কোনো ব্যাখ্যা দিইনি, জাস্ট এটা পড়ছি। যা পড়েছেন, আইনজীবীর যে জিনিস উত্থাপন করেছেন তার বিপরীতে আমার হচ্ছে একজন নাগরিকের অভিমত। একজন নাগরিক হিসেবে আমি এটাকে এইভাবে দেখি যে একটা দল 2/3 মেজরিটি পেল, মেজরিটি পেয়ে তাদের ইচ্ছে মাফিক সংবিধানকে পরিবর্তন করে বলল এই রাষ্ট্রটা এই দলের নামে লিখে দিলাম, এটা অব্যাহত থাকবে এবং এটা পরিবর্তন করা যাবে না। রাষ্ট্রের মালিক জনগণ, একটা দল মেজরিটি পেয়েছে আর রাষ্ট্রটা লিখে নিয়ে গেল এবং পরের লাইনে বলল যে কথার কথা বলছি এটা করলো। ঠিক একই রকম ভাবে স্বাধীনতার ঘোষণা শেখ মুজিবুর রহমান দিয়েছেন, এইখানে কিছু কিছু বিষয় ছবি টানাতে হবে, এটা বিধান করলেন, করার পরে তারা 2/3 মেজরিটি বলে সেটা পাশ করে এবং বললেন পরিবর্তন করা যাবে না। এবং এটা কারা করলো? যারা করলো তারা হচ্ছে গিয়ে 1/11-এর পরে একটা পিসফুল ইলেকটোরাল কুর মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইন্ডিয়ার সহযোগিতায় স্পষ্টভাবে দখল করলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে, এবং তারই ধারাবাহিকতায় পরবর্তীতে
3টা নির্বাচনে বিনা ভোট, প্রাতের ভোট এবং আমিডামি ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতাকে দখলে রাখলো। সুতরাং এই সরকারটা যে অসৎ উদ্দেশ্যে এটা করেছে, খালেদা জিয়া তো তখনই বলেছেন যে এই সংবিধান বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা হবে। এই সংবিধান ছুঁড়ে ফেলা বলতে তিনি গোটা সংবিধানকে মিন করেন নাই, কারণ তারাও তো এই সংবিধান বলে দেশ চালিয়েছেন। এই সংবিধানের যে স্বেচ্ছাচারিতামূলক যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটাকে তারা বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিবেন, এই ঘোষণা বেগম খালেদা জিয়াই দিয়েছেন। সুতরাং তারা ইচ্ছা মতো করলো। এখন ধরেন বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, বিএনপি 2/3 মেজরিটি পেয়ে এখন বলল, আবার এটাকে বলল যে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তারা কুয়ের মানুষের ভোটের অধিকারকে হরণ করে রাষ্ট্র ক্ষমতা দখল করে তারা রাষ্ট্রর এই সংবিধানকে এইভাবে নিয়েছে। এখন ওই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, এরা সব বাতিল বলিয়া গণ্য হইবে। সংসদে 2/3 মেজরিটি নিয়ে করলো, করার পরে আদালতে যাক, আদালত বুঝবে যে আদালতে কি আসে, যে ওই রকম একটা গণহত্যা করে পালিয়ে যাওয়া একটা সরকার যারা রাষ্ট্র ক্ষমতাকে অবৈধভাবে দখল করেছিল, তাদের ওই পরিবর্তনের ইন্টেনশনটা কি ছিল। তার পরবর্তীতে 14, 18 এবং 24-এর নির্বাচন এবং রাষ্ট্র ক্ষমতা দখল করা, গুম খুন, গণহত্যা, এটা তো তাদের ইন্টেনশনটাকেও প্রেডিক্ট করে যে তারা কি উদ্দেশ্যে এই পরিবর্তনটা করেছিল। তো একটা সরকার যারা গণহত্যা করে পালিয়ে যায়, তারা এই উদ্দেশ্যে রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য ওইটা করেছিল, ওইটা মানতে বাধ্য। আর সেইটা মানছে না বলে আপনি এই জন্য গণভোটও মানতে বাধ্য এবং 2 শপথ মানতে বাধ্য। এই ব্যাখ্যাটা আমি আসলে মেলাতে পারছি না। আপনার ওই সংবিধান বলেন বা গণভোট বলেন, কোথাও বলেন, ওই সংবিধানও যদি মানেন, ওইখানেও কি 2 শপথের কোনো কথা আছে? না, নাই বলি তো আপনারা, মানে 2 শপথ বিএনপি নাই। কোনো শপথ নাই। এখন 2 শপথ নাই, সেটা আমি মানছি না। এখন ওইখানে যা আছে সবই আমি মানছি না বলে আপনি বলতে পারেন যে সংবিধানে এটা আছে, তো এটা তো আছে, ওইটা মানছো না, তাইলে ওটা নাই বলে মানবা না কেন? আছে তার কোনটা সংবিধানের একটা অংশ আপনারা মানছেন, আরেকটা অংশ মানছেন না। না, সেটা না। আমি বলছি যে সংবিধানে যে আছে তার যেই অংশটা বিশেষ উদ্দেশ্যে রাষ্ট্র ব্যবস্থাকে ভিন্ন দিকে প্রবাহিত করবার জন্য ইন্টেনশনালি ব্যাড ইন্টেনশন নিয়ে করেছে বলে আমি ওই অংশটা মানছি না। আর যেটা আমি রাষ্ট্রের পক্ষে সেটা মানছি। এইটা একটা সংবিধান কি এরকম মানা না মানার সুযোগ আছে? এইটা একটা ব্যাখ্যা, কিন্তু এটার সঙ্গে কি তুলনাযোগ্য যে যার সংবিধানেই নাই সেটা নিয়ে আপনি বলবেন যে যেহেতু থাকা এইটা মানছো না তুমি, তাহলে নাই ওইটা মানবা না কেন? আপনি বলতে পারেন যে এইটা আছে, তুমি এটা মানছো না কেন, সেই প্রশ্ন আপনি করেন। কিন্তু এইটা দিয়ে কি এইটা জাস্টিফাইড হয় যে সংবিধানে এইটা আছে, এটার এই ধারাটা তুমি মানছো না, ওইটা মানবা না কেন? এইভাবে যদি কেউ বলে যে যা নাই সেটাও আপনারা মানছেন না, যা আছে সেটাও আপনারা মানছেন না, যা নাই ওইটা মানার তো প্রশ্নই আসছে না। তাহলে যেটা সংবিধানে নাই, আপনি ভাই হাদিসে কোরআনে এটা আছে, তার সবটুকু আমি মানছি কিনা এইটা একটা প্রশ্ন। কিন্তু হাদিস কোরআনের মধ্যে অস্তিত্বই নাই, সেটা আপনি ধর্ম বলে চাপিয়ে দিতে পারবেন? আপনি প্রথমে ধর্ম বলে ওইটাকে স্ট্যান্ডার্ড ধরেন যে এইটা আছে, এটুকু আপনি মানলেন না কেন? এই জায়গাটাই থাকি। চাইরের কত যেটা বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত এটা সংশোধন না হয়, 2/3 মেজরিটি দিয়ে যেমনি খুশি এমনি সরাইয়ে ফেলবে বলতেছে, ফাইন, বলতে সরাইতে পারলে তো ভালো। যতক্ষণ না সরায় ততক্ষণ তো সংবিধান মানতে হবে। ততক্ষণ চাইরের মোতাবেক জাতির জনক বঙ্গবন্ধুর যে আইন ইটা আছে, ছবিটা সমস্ত অফিসে, সমস্ত দূতাবাসে, সরকারি, আধা সরকারি, বেসরকারি সমস্ত অফিসে ঝুলতে হবে। আমি আপনাকে আরেকটা প্রশ্ন আপনাকে করি, আপনাকে আরেকটু বেশি দিব। আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই যে আপনি বললেন যে জাতির জনকের প্রতিকৃতি তুলতে হবে, এটা সংবিধানে আছে। হ্যাঁ, কিন্তু একটা মজার ব্যাপার হলো, যিনি এখন মহামান্য রাষ্ট্রপতি, উনি তার নিজের ছবি সরিয়ে ফেলাতে অনেক দুঃখ প্রকাশ করেছিলেন, কিন্তু সংবিধান মানা হয় নাই, সেটা নিয়ে দুঃখ প্রকাশ করেন নাই। কিন্তু করেন নাই সেটা তার ব্যাপার। কিন্তু আমি বলছি, আমি তো সংবিধানের কথা ভাই সবাই বলতেছে, আমি সেজন্য বললাম। এবং এই 2/3 মেজরিটি আপনি পেয়েছেন বলেই সাথে সাথে গণভোট কিংবা জুলাই চেতনা বলতে কিছু নাই এমন কথাও বলা হয়েছে, জুলাই যোদ্ধা বলতে কিছু নাই, কথাগুলো তো বলা হয়েছে। 2/3 মেজরিটি পেয়েছে বলে বলতেছে এবং 2/3 মেজরিটি এটা বানাইছে। তার মানে হচ্ছে এই যে যখন আসবে 2/3 মেজরিটি নিয়ে, সে তখন তার মতো করে আলটিমেটলি কি হবে সেটা কিন্তু সিমটমটা এখনই আমরা দেখতে পাচ্ছি। তার মানে আপনি বলতে চাইছেন 2/3 মেজরিটি নিয়ে আসলে যে যা খুশি সেটা করবে, সেটাই হবে। এবার আপনার ওই আধা মিনিট, 1 মিনিট। আমি নিজের কাছে দুঃখিত যে আমি বোধহয় বোঝাতে পারিনি। আমি বলছি, রাজ্জাকি ভাই যেটা বলছে যে শেখ মুজিবুর রহমানের বা জাতির পিতার ছবি নাই কেন,
এটা নাই কেন, এটা সংবিধান আছে মানছে না কেন, আপনি কোশ্চেন রেজ করতে পারেন। আমি আওয়ামী raise লীগ, আমি বলছি শেষ করতে দেন, আওয়ামী লীগ এই কোশ্চেন রেজ করছে। এই প্রশ্ন তো অনেকদিন ধরে আওয়ামী লীগ, আওয়ামী লীগ কিছু করে, আওয়ামী লীগ তো- না না না, আওয়ামী লীগ পন্থী যারা তারা তো এই কোশ্চেন করছে যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান মানেনি, এই সরকার সংবিধান মানছে না, এই প্রশ্ন করছে। এখন নতুন তারা নির্বাচিত, নিজেরা তো সংবিধান মানে না। এখন এই নতুন নির্বাচিত সরকারের বেলা আওয়ামী লীগ যেই প্রশ্নটা তুলছে, রাজ্জাকি ভাই বা রাজ্জাকির ভাইরাও, রাজ্জাকি ভাইয়ের ভাইরাও এই প্রশ্ন তুলতে না, পারেন। আমি সংবিধান শেষ- দিয়ে শেষ কথা করি আমি কথাটা। রাজ্জাকের ভাইয়ের একটু পক্ষই না না, না উনি না, তো সংবিধানের বাইরে কিছু বলেন না। সংবিধানের বাইরে বলি। আমার কথাটা শেষ করতে দেন, যে রাজ্জাকি ভাই বা রাজ্জাকি ভাইয়ের ভাইরা আওয়ামী লীগের সঙ্গে সুর মিলিয়ে এই প্রশ্ন তুলতেই কিন্তু পারেন। সংবিধানের না, বাইরে না, কিছু আমি বলেন না। শেষ করতে দিচ্ছে না লাইনটা। না, এই তাহলে আপনি প্রশ্নটা এইভাবে বলতে তারা পারেন না তো। তুলতে পারেন যে ছবি টানানোর কথা আছে, তোমরা মানছো না কেন, এইটা এটাই এক কথা। তুলেছেন উনি। সেটাই এইটা এক বলছি। কথা, কিন্তু তার মানে এই নয় আপনি কাউকে বলতে পারেন সংবিধানে যেটা নাই সেটা মানছো না কেন। সেটা তো বলা হচ্ছে না, এখন তো সংবিধানে আছে কিন্তু এই মানছো মুহূর্তে না কেন, এই সংবিধানের প্রশ্ন কথা বলা তোলেন। হচ্ছে। এই প্রশ্ন আওয়ামী লীগ তুলছে, আপনি তুলছেন, আপনি আওয়ামী লীগ, আরো আপনি অনেকে সংবিধান। তুলছে, তোলেন আপনারা, কিন্তু সংবিধানের যেটা কথা- নাই দয়া করে সংবিধান তো সেটা আপনারা মানতে বলছেন। বলবেন যেটা না। নাই সেটা তুলবে না। যেটা নাই হ্যাঁ, সেটা মানতে বলবেন না। আচ্ছা ঠিক আছে, কিন্তু যেটা আছে আছে, সেটা তো প্রশ্ন সেই তোলা প্রশ্ন যাবে। করেন, করলাম তো, করেন, করে রাখলাম। করেছেন, আওয়ামী লীগ করেছে, আপনি করছেন, আপনার বাইরেও করুন। আপনি আওয়ামী লীগ করেছে বলার দরকার নেই, তো কেন সংবিধান বলবো না কেন? সংবিধান এইখানে আবার অ্যালার্জি, সংবিধান তো চাইছে এটা বলা যাবে না। সংবিধান কিন্তু ব্যক্তিগত অ্যালার্জি No. বা ব্যক্তিগত No, yes. রাগ অনুরাগ থেকে তো আপনি কিছু বলবেন না। যারা রাগ সংসদ অনুরাগ সদস্য, তো- আপনি না, মানে যারা সংসদ সদস্য, তো তারা তাহলে ব্যক্তিগত রাগ অনুরাগ থেকে সিদ্ধান্ত নিচ্ছে, সংবিধান থেকে নিচ্ছে না। না, সংবিধানের একটা অংশ অ্যালার্জি মানছে থেকে না, সিদ্ধান্ত নিচ্ছে। সংবিধানের একটা অংশ মানছে না যে বিরোধী দল হিসেবে জামাত ইসলামকে ওই প্রশ্ন তুলুক যে সংবিধানে এই ছবি টানানোর কথা তোমরা টানাচ্ছ না কেন, দেখি তোলে কিনা। কিন্তু জামাত ইসলাম না তুললে কি সেটা মানে না, irrelevant হয়ে যাবে? নাগরিক হিসেবে তো আওয়ামী লীগের পক্ষের অসংখ্য নাগরিক এই প্রশ্ন তুলছে অলরেডি। সংবিধানের তার পক্ষে। সঙ্গে যোগ হইলেন, সংবিধানের আরো পক্ষে। রাজ্জাকি ভাই তার সঙ্গে যোগ No, হইলেন, no, আরো সংবিধানের 10 জন, 20 জন, পক্ষে। 10,000 যোগ আপনার হোক। সংবিধানের এটা কথাই নিয়ে তো আমার বলছেন। আপত্তি নাই। আচ্ছা, আমি আমরা- বলছি সংবিধানে যা আছে মানা হচ্ছে না সেটা নিয়ে প্রশ্ন তোলেন, তাই তো কিন্তু তুললাম। দয়া করে সংবিধানে নাই এমন কিছু মানছে না বলে বলবেন না যে এটা কেন মানছে আমরা না। জনাব রাজ্যকে আরেকটা জায়গাতে আসি, সেটা হচ্ছে যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভাষার পরিবর্তন নিয়ে তর্ক শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, ভাষাবিদ তারা বলছেন যে বাংলা ভাষায় বিপ্লবের কারণে নতুন কিছু শব্দ এসেছে, যে শব্দগুলি মূলত বাংলা ভাষায় আমরা এর আগে ব্যবহার করতাম না। ভাষার একটা রাজনীতি তারা আবিষ্কার করেছেন। তারা বলতে চাইছেন যে রাজনৈতিক কারণে ভাষায় পরিবর্তন আনার চেষ্টা হচ্ছে। আপনার কি মনে হয় যে এই কথার মধ্যে কোনো শুনুন, আমি একটা সত্যতা কথা আছে? বলি, আমরা এমন একটা জায়গায় আছি, ধরেন যারা ধর্মীয় রাজনীতি যেমন করে, ধরেন ফয়সালা, হ্যাঁ, এটা ওই মীমাংসা কি জানি বলতাম আমরা। ফয়সালা, ইনসাফ, হ্যাঁ, হ্যাঁ। ইনকিলাব, এটা বলতে গিয়ে আবার আমাদের সদ্য প্রাক্তন প্রেস সচিব বলেছেন সিলিং পং, এটাও একটা সুন্দর বাংলা যাই হোক, শব্দ। আমি হ্যাঁ, এটা বলতেছি উনি শুনেন, লিখেছেন, আমরা- আবার ওটা ইংলিশে লিখেছেন। আমরা বিষয়টা কি সিলিং পং একটি সুন্দর আমরা বাংলা কেমনে শব্দ। দেখি আপনি বিষয়টা? সুন্দর করে সি বললেন, আসলে না, সি বললেন না। না, শুনুন না। শব্দটা আপনার বলা কাছে আমি যাচ্ছে না। আসবো, আচ্ছা, আমি কারণ আপনি বলি। একজন লেখক, কবি। না, সে আমার চেয়ে ভালো বলতে পারবে, হ্যাঁ, যেহেতু আমি সে আপনার কাছে লেখালেখি আসবো। করে, সাহিত্য। হ্যাঁ, সে আমি কবি। আমি আমার মতো চমৎকার করে কবিতা বলি, লেখেন। আমরা হলাম এমন একটা জায়গায় আছে, ধরেন আমি ইসলামী রাজনীতি করি, তাহলে আমি কট্টর ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি যদি ভাবলাম যে আমি একটু প্রোগ্রেসিভ হব, আমি বারে গিয়ে অ্যালকোহল খাচ্ছি, সুবাহান আল্লাহ হুজুরে, দিস ইজ আওয়ার ক্যারেক্টার। মানে আপনি প্রগতিশীল হইতে যাবেন, সেখানে আপনার সমস্যা। আপনি এই ধর্মের রাজনীতি করবেন, সেখানে আপনার সমস্যা। অর্থাৎ যখন শব্দে কি আসে যায়, আপনি জন্মেই আজম মোতাম। রাখেন। দেখেন, আপনি নজরুল ইসলাম একটা কবিতা লিখছে, নীল সিয়াসমান লালে লাল দুনিয়া আম্মা লাল তেরি খুনকে, এটা কত পদের ভাষা আছে, আছে অনেক এবং সুন্দর সেই ভাষা। ভাষা নিয়ে মানুষ কি বলে, কিন্তু এটা নজরুল ব্যবহার করতে পারতেন, আমরা তো ব্যক্তিগত জীবনে এই ভাষা ব্যবহার করি না। সেটাই বলতেছি। আমরা তো বলি না লাল তেরা লাল। না, কিয়া বলতেছি এটার মানে কি, এটার মানে হচ্ছে ওইটা ব্যবহার করার জন্য যে মেধা দক্ষতা দরকার সেটাও থাকতে হবে। আর আরেকটা ইস্যু হলো যে আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু মেক এ নিউ ইস্যু যদি বানাইতে চান কোনোটা, যে এখন থেকে এই শব্দটা ব্যবহার করা যাবে না, এই শব্দ ব্যবহার করলে যদি আপনি তারে চার্জ করেন, ইউ ক্যান ডু ইট। কারণ নজরুলের এই লেখা তো এই লাল শব্দের দুইটা অর্থ। যাই হোক, এক লাল হচ্ছে তার আদরের দুলাল, হ্যাঁ ঠিক আছে, আরেক লাল হচ্ছে খুনের রং খুনের, লাল। এই তো। তো এখন এই বাংলার মধ্যে যে এই ভাষার ব্যবহার, এটা তো আমি এখনো বলি, ব্যাখ্যা করে বোঝাতে শব্দে হয়। কিছু আসে না, বিষয়টা হলো আপনার ইন্টেনশন। একটু আগে যেমন বলে আল্লাহ সব বোঝে, আপনি কি চান, আপনার ইন্টেনশন বলে দিবে। যে আপনি মনের খবর জানে, আল্লাহ সব অ্যাকশন দেখে না, সে কিন্তু দেখে ইন্টেনশনটা। আপনি দেখবেন একটা লোক একটা লোকের খুন করছে, তারপরে কিন্তু কোর্টে গিয়ে মোটিভ অ্যান্ড ইন্টেনশন খোঁজে, তো তাকে খুন করবে কেন, একটা কারণ লাগবে।
এখন খুন দেখা গেল আমি একজনের করতে গিয়ে আরেকজনের উপরে পড়লো, সেটাও তো হইতে পারে, তার মানে ইন্টেনশন ছিল না। সে কারণে বলছি শব্দটার দিয়ে করে কি, শব্দটার গতি দিয়ে করে কি, কি তৈরি করে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই শব্দ প্রয়োগ করে কি রাষ্ট্রদ্রোহী কিছু তৈরি করে, এই শব্দটি কি কাউকে উদ্বুদ্ধ করে নেগেটিভ ফর্মে, এগুলা দেখতে, এটা তো স্লোগান। আপনার স্লোগান তো নানান সময় হয়, এটা দেখতে হবে কি যে এটা করে কি। আর করে কি স্লোগান অন্যান্য জায়গাতে এই শব্দ নানান জায়গা আছে, আমি বলছি যেমন ধরেন আমরা সবসময় স্বাধীনতা বলেছি, হ্যাঁ। এখন যেহেতু স্বাধীনতা যুদ্ধ, এখন বলা হচ্ছে একটা স্বাধীনতা যুদ্ধ আর একটা আজাদির লড়াই, হ্যাঁ দুইটা দুই রকম। না সেটাই ঠিক আছে, মানে কেউ বলে লিবারেশন ওয়ার, আবার না কেউ- না, এই 24-এরটা আজাদির লড়াই আর 71-এরটা স্বাধীনতা। বেশ ভালো কথা। এখন এই আজাদিরে যদি আপনি দোষ ধরেন, না, দোষ ধরি নাই। না না বলতে আমি এটা না, নিয়েই তর্কটা এই হচ্ছে। তর্কটা হচ্ছে এইটা, আপনি বিষয়টা সিম্পল। বা অন্যর ভাষা আন্দোলন হয়েছে না, তখন তো আমার দেশ স্বাধীন হয় নাই, তখন তো পাকিস্তানের মধ্যে বসেই আমি আমার রাষ্ট্রভাষা বাংলা চাইছি, এটা একটা আন্দোলন। তার ধারাবাহিকতে আমরা পাইলাম 71। তা সেখানে 71-এর পরে আমরা আবার পাইলাম কি, এই 71-এর পরে লাস্ট 16 বছর ধরে এমনভাবে দেশটাকে যারা দখল করলো, সেই দখলদারিত্ব সরানোর জন্য যে আন্দোলনটা কইরা সেটাকে একটা বিজয় বা আজাদ মনে করছে। এটাকে আপনি কোনভাবে নেবেন? এই আজাদি মানে কি আমি 71 রিফিউজ করা? নো, 71 আমি তো অর্জন করলামই 71 সালে, আমার ভূখণ্ড তো পাইলামই, তারপর আমার ভূখণ্ড পাহারা দিতে হবে না? আমার ভূখণ্ডটা আপনি মানে চাচ্ছে আপনি তাই মূলত স্বৈরাচারের কাছ থেকে মুক্তি পেয়েছেন। Yes, এইটা yes. এইটা ওই আজাদি। ইয়েস ডেফিনেটলি, কারণ আপনি আমার এমন ভাবে অকুপাই করে আপনি একলা একলা। আজাদি মানে কি? আজাদি মানে স্বাধীনতা, স্বাধীনতা, আমি আপনাকে সরাইয়া, মুক্তি, হ্যাঁ স্বাধীনতা। মুক্তি, আমি মুক্তি নিলাম কিতে, স্বৈরাচার থেকে।